বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে খুবই টেনশনে আছো, খুবই চিন্তিত আছো, তোমাদের জন্য আজকে আমাদের ধারাবাহিক পর্বভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছিল, আজকে আমরা সেই ক্লাসের ধারাবাহিক পর্বভিত্তিক ক্লাসে আজকে আমরা আরও একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পেরেছি। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবো যে আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবো। এবং তোমরা তোমাদের ভাই বোন, ফ্রেন্ড সার্কেল সবাইকে ক্লাসটা একটু সবার মাঝে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে করে আমাদের এই ক্লাসটা সবাই দেখে এবং সবাই কম বেশি উপকৃত হয়। আমি প্রত্যেক দিনই তোমাদের জন্য চেষ্টা করতেছি ডিগ্রি এবং অনার্সের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। সো তোমরা সবাই অবশ্যই আমাদের লাইভ ক্লাসে রেগুলার যুক্ত থাকবা এবং আমাদের যারা ইংলিশ কম্পালসারি পেজে যারা একদম নতুন, যারা আমাদের ইংলিশ কম্পালসারি পেজে নতুন, তারা অবশ্যই আমাদের এই যে পেজটা আছে, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। এতে করে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে প্রত্যেক দিনই পাবে ইনশাল্লাহ, আমি মনে করি। সো তোমরা সবাই লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবা। শেয়ার করার পরে একটু ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে, যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখতে পারে এবং সবাই আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। লাইভটা শেয়ার করার পরে, ঠিক আছে। তাহলে আমরা আজকের যে আজকের টপিক হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, এবং যারা ডিগ্রি স্টুডেন্ট আছো তোমাদের ফর্ম পূরণের নোটিশ দিয়ে দিচ্ছে ইতিমধ্যে। সো আজকের যে টপিক, এই টপিকটা থেকে তোমাদের যেন একটি মার্ক মিস না যায়। যারা অনার্সের স্টুডেন্ট, যারা ডিগ্রি স্টুডেন্ট, তোমাদের ইনশাআল্লাহ আজকে আমি যে গ্রামারটা নিয়ে আলোচনা করব, এই গ্রামারের একদম সহজ ভাষায়, সাবলীল ভাষায় কিভাবে তোমাদেরকে বোঝানো যায় আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবা এবং যারা আমার ক্লাসে রেগুলার জয়েন করো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা খাতার মধ্যে নোট করার চেষ্টা করবা। তোমাদের পড়াগুলা আলাদা যে খাতা আছে, এই খাতার মধ্যে নোট করার চেষ্টা করবা। যদি তোমরা প্রত্যেক দিনই খাতার মধ্যে ক্লাসগুলো নোট করো, তাহলে কিন্তু তোমাদের দিন শেষে তোমাদের অনেক উপকারে আসবে, দিন শেষে তোমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো তোমরা অবশ্যই যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো তোমরা সবাই নোট করার চেষ্টা করো। আচ্ছা, আমার সাউন্ড কেমন শোনা যাচ্ছে, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও যে স্যার হ্যাঁ সাউন্ড ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার সাউন্ডটা আসলেই ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে জানাবা যে স্যার হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে জানাও যে হ্যাঁ স্যার সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। তোমরা সবাই হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু লাইভে শেয়ার করে দাও, যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখতে পায়। রাকিব, আমার ল্যাপটপ থেকে ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছে, ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি তাহলে আমরা। হ্যাঁ, আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমরা ডাব্লিউএস, অর্থাৎ হচ্ছে যে তোমার ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড, অর্থাৎ প্রশ্ন করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো প্রতিনিয়ত কথা বলার সময় ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো নিয়ে আজকে আলোচনা করব।
আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, ধন্যবাদ সবাইকে। আরিফা লিখেছে সাউন্ড ঠিক আছে, তারপরে শামীম ক্লিয়ার আছে সব, ওকে। আনিসা তাবাসুম আকি ক্লিয়ার, অল ক্লিয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বুরহান সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুরহান আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। তাহলে আরাফাতুল ইসলাম ঠিক আছে সব কিছু। আচ্ছা আচ্ছা, জহুরুল ইসলাম যারা আগের পেড বেছে ভর্তি হয়েছে, তোমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড আমাদের গ্রুপে আবার আপলোড করা হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস আমরা আবারও আপলোড করে দিব, নো টেনশন। আচ্ছা সুজন, তাহলে সব কিছু ঠিক আছে। তাহলে তোমরা একটু সবাই কষ্ট করে একটু লাইক বাটন হিট করো, সবাই কষ্ট করে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে, সবাই উপকৃত হয়, ঠিক আছে? তোমরা একটু ক্লাসটা একটু লাইক বাটন হিট করো। যেহেতু আজকে আমি যে পেজে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইংলিশ কম্পালসারি পেজ, নতুন একটা পেজ। এই পেজে ক্লাস হয় না সাধারণত, তবে এখন থেকে ইংলিশের কিছু ভিডিও, কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা সবাই এই পেজটাতে লাইক দিয়ে রাখবা। এই পেজটাতে লাইক দিয়ে রাখলে তোমরা ক্লাসের আপডেট, নোটিফিকেশন সবগুলাই পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো বলতে কী বুঝি? আমরা ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো সবাই কম বেশি এগুলোর সাথে জানি এবং পরিচিত আছি। তাহলে এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো কি কি ওয়ার্ড? আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো কি কি একটু কমেন্টগুলোতে দেখি কে কে জানো যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো কি কি, একটু বলো তো দেখি যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো কি কি। তাহলে আমি দেখো লিখি। আমরা সবসময় দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করি, যেমন আমরা ব্যবহার করি হোয়াট, এই হোয়াট ব্যবহার করি। তারপর আমরা ব্যবহার করি হুইচ, তারপর ব্যবহার করি হোয়েন, তারপর ব্যবহার করি তোমার ওয়ার। বুঝতে পারছো? তাহলে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার এগুলো কিন্তু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। এরপরে আমরা হাউ ব্যবহার করি। বুঝতে পারছো? অনেকগুলা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে কর্মে আমরা ব্যবহার করি। বুঝতে পারছো? তারপরে আমরা হুইচ, তারপরে আমরা লিখেছি এখানে হুইচ লিখেছি, হোয়েন লিখেছি। তারপরে আমরা ধরো হোজ লিখতে পারি, হোজ লিখতে পারি, এরপর লিখতে পারি হোম লিখতে পারি। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বলে চিনি। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বলে চিনি, সবাই কিন্তু মোটামুটি কম বেশ চিনো। তো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড হচ্ছে যে আমার প্রশ্ন করার ক্ষেত্রে, আমরা যখন বাংলায় প্রশ্ন করব, এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যা যা ব্যবহার করব, এই সবগুলা আজকে আমরা এই ক্লাসে শেখার চেষ্টা করব। তো হোয়াট হচ্ছে তোমার কি, হুইচ হচ্ছে তোমার কোনটি, হোয়ার হচ্ছে কখন, হোয়ার হচ্ছে তোমার কোথায়, হাউ হচ্ছে কেমন বা কীভাবে, হোজ হচ্ছে কার, হোম হচ্ছে কাকে নির্দিষ্ট করে বোঝায়। এরপর তোমার এখানে আছে হো আছে, হো আছে, ঠিক আছে? হো শব্দের অর্থ হচ্ছে কে, হো শব্দের অর্থ হচ্ছে কে। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলাই হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। এই সমস্ত ওয়ার্ডগুলোকে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বলা হয়। আশা করি তোমাদের এই ওয়ার্ডগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি সবারই ধারণা আছে, আছে না? এইগুলাকে বলা হয় ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। এখন আমি ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের বেসিক একটা সূত্র শেখাবো। তোমরা একটা সূত্র শেখাবো, জাস্ট একটা সূত্র শেখাবো। এই একটা সূত্র দিয়ে তোমরা দুনিয়াতে যত কিছুই আসুক, যত ডাব্লিউএসকিউশনে আসুক, যেভাবেই আসুক, জাস্ট একটা সূত্র, একটা সূত্র তুমি মাথায় রাখতে পারলে তোমার ডাব্লিউএসকিউশন একদম ভেরি ইজি হয়ে যাবে। একটা সূত্র। তাহলে তোমরা সবাই রেডি আছো কিনা, লিখতে প্রস্তুত আছো কিনা? তোমরা লিখতে সবাই প্রস্তুত আছো কিনা একটু জানাও যে স্যার আমরা লিখতে প্রস্তুত। আমি তাহলে তোমাদেরকে বোর্ডে লিখে দিব, তোমরা এই একটা সূত্র লিখে রাখো। একটা সূত্রই তোমাদের সারা জীবনের সম্পদ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটা সূত্র তোমাদেরকে লিখে দিব। সবাই রেডি আছো কিনা একটু জানাও কমেন্ট করে, ঠিক আছে? ইমরান সাজেশন থেকে যে আজকে লাইভে আসলাম না, আজকে ওই পেজে আমাদের একটা ক্লাস হচ্ছে, ওই জন্য লাইভে আসতে পারতেছি না। এই পেজ থেকে নিয়েছি, সমস্যা নয়, তোমরা হচ্ছে সবগুলোতেই করতে পারবা। আচ্ছা, যারা ক্লাসের নোটিফিকেশন পাও না তারা হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে। তারা আমাদের পেজটা প্রত্যেক দিন ফলো দিয়ে রাখতে পারলে তোমার ডাব্লিউএসকিউশন একদম ভেরি ইজি হয়ে যাবে। একটা সূত্র। তাহলে তোমরা সবাই রেডি আছো কিনা, লিখতে প্রস্তুত আছো কিনা? তোমরা লিখতে সবাই প্রস্তুত আছো কিনা একটু জানাও যে স্যার
করি যে তোমরা সবাই রেডি এবং সবাই প্রস্তুত এবং তোমরা সবাই লিখতেছো। দেখো আমরা যে একটা স্ট্রাকচার, দেখো আমরা কয়েকটা গড় অঙ্কন করি। আমরা সবাই দেখো স্ট্রাকচার একটা গঠন, এই একটা গঠন যদি মনে রাখো তাহলে তোমার সব এখানে ক্লিয়ার। আমি ক্লাস করাবো, ক্লাসটা তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবা। 1 2 3 4 5 এই গড়ে তোমরা হচ্ছে লেখার চেষ্টা করো। দেখো কি লিখবা, WH, তারপর হচ্ছে তোমার AB, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট, তারপর তোমার আদার্স, তারপর হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন। দেখো একদম একটা সূত্র দিয়ে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে, প্লাস প্লাস প্লাস, এই যে প্লাস। এখন এই সূত্রটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে ডাব্লিউএস কোয়েশ্চন যেখান থেকে আসুক, যেভাবেই আসুক, তুমি এই টেকনিকে কাজ করবা। তবে কিছুটা নিয়ম তো কিছু কিছু ভিন্ন আছে, তাই না? কিছু কিছু নিয়ম তো ভিন্ন অবশ্যই আছে। তো দেখো এখানে আমরা শুরুতেই একটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড দিব। শুরুতেই যে কোনো একটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আমার এখানে শুরুতেই লিখতে হবে। ডাব্লিউ যুক্ত ওয়ার্ড এটা হচ্ছে হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, যে কোনো কিছু হতে পারে। এবিতে কি বোঝাচ্ছি? এবিতে কি বোঝাচ্ছি বলো তো? এবি মানে কি বলো তো? এখানে কী লিখেছি সবাই একটু কমেন্ট করে দেখি। আমি এবি বলতে কি বুঝিয়েছি সবাই একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ড শোনা যায় না ভালো একটা। স্যার কালকে কি ভর্তি হয়ে যাবে? হ্যাঁ ভর্তি হওয়া যাবে, প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও যে এবি বলতে কি বুঝিয়েছি। আসো তুমি এই টেকনিকে কাজ করবা। তবে কিছুটা নিয়ম তো কিছু কিছু ভিন্ন আছে, তাই না? কিছু কিছু নিয়ম তো ভিন্ন অবশ্যই আছে। তো দেখো এখানে আমরা শুরুতেই, আচ্ছা ভেরি গুড। অচেনা শহর তুমি একটু ভুল বলেছো, অচেনা শহর তোর উত্তর হয় নাই। জুই আক্তার সঠিক উত্তর দিয়েছ। ইফতিজা রহমান ইতি সঠিক উত্তর দিয়েছ। এবিতে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাসলিমা উত্তর দিয়েছো সঠিক। মিল্টন রেখেছ ভার্ব না, শুধু এটা হবে অক্সিলারি ভার্ব, বুঝতে পারছো? এরপরে মমি দাস লিখেছে অক্সিলারি ভার্ব, ভেরি গুড। আজাদ হোসেন লিখেছে অক্সিলারি ভার্ব, আচ্ছা ভেরি গুড। তারপরে আনিসা লিখেছ অক্সিলারি ভার্ব, ভেরি গুড। তাহলে এবিতে বোঝাচ্ছে হচ্ছে অক্সিলারি ভার্ব, এবিতে বোঝাচ্ছে হচ্ছে অক্সিলারি ভার্ব, ভেরি গুড। তাহলে আমরা ধরতে পারছি। তাহলে আমরা দেখো এই এবিতে বোঝাচ্ছে অক্সিলারি ভার্ব, বুঝতে পারছো? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং এই সাবজেক্ট এসইউবিতে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। একটা বাক্যের যে কর্তা আছে এটাকে হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরবো। আদার্স মানে হচ্ছে যে অন্যান্য, অন্যান্য বিষয় যদি থাকে এটা লিখতে হবে। এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। সর্বশেষ তোমার প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। তুমি যদি প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমার একদম এটাতে মার্ক দিবে না। তুমি সব কিছুই করছো বাট সব শেষে প্রশ্নবোধক চিহ্নটা তুমি ব্যবহার করো নাই, তাহলে কিন্তু তোমার এই যে প্রশ্নবোধক চিহ্ন ইউজ না করলে তোমাকে কিন্তু এখানে মার্ক দেবে না। যার জন্য অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা সূত্রটা কি, সূত্রটা সবাই মুখস্থ করো, আমার সাথে সাথে মুখস্থ করো সবাই। প্রথম হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে কি সাবজেক্ট, এরপরে হচ্ছে তোমার আদার্স অন্যান্য বিষয়, এরপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপরে অন্যান্য বিষয়। তাহলে সূত্র ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অন্যান্য। এই তিনটা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো তোমার জন্য গ্যারান্টি দিয়ে বললাম যেখান থেকে আসুক ডাব্লিউএস কোয়েশ্চেন তুমি পারবা। তাহলে কি বুঝতে পারছো?
সূত্রটা সবাই মুখস্থ করছো কিনা? সূত্রটা সবাই মুখস্থ করেছে কিনা একটু জানাও। তোমাদের সূত্রটা মুখস্থ হয়েছে কিনা একটু জানাও, যে সূত্রটা স্যার মুখস্থ হয়েছে কিনা। একটু দ্রুত জানাও যে স্যার হ্যাঁ সূত্র আমাদের এটা মুখস্থ। আর যদি তোমরা খাতার মধ্যে লেখার সুযোগ পাও তাহলে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। খাতার মধ্যে লিখো, লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। আচ্ছা, ইটি ইয়েস স্যার, ভেরি গুড। হুসনা লিখেছে জি স্যার, ওকে ক্লিয়ার। তাহলে এই একটা মাত্র সূত্র দিয়ে আমাদের সামনে কাজ হবে। আচ্ছা, জাহিদ হাসান জি স্যার হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি নিরঞ্জন লিখেছো ইয়েস স্যার, ভেরি গুড। তাহলে তোমরা সবাই এটা একটু দ্রুত লিখে ফেলো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এই একটা সূত্রই সারা জীবনের সম্পদ হয়ে যাবে। আচ্ছা, পেইড ব্যাচের ক্লাস শেষ করে এখানে ক্লাস করতেছি হুসনা, ভেরি গুড, ধন্যবাদ ক্লাস করার জন্য। আচ্ছা, তারপরে আরাফাতুল ক্লিয়ার জি স্যার মুখস্থ হয়েছে, ভেরি গুড। তাহলে সবারই এই বিষয়টা তোমাদের মুখস্থ হয়েই গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মুখস্থ আছে, ভেরি গুড। এরপরে দেখো আমরা কয়েকটা পার্সন পরিবর্তনের নিয়ম শিখব। আমরা কয়েকটা পার্সন পরিবর্তনের নিয়ম, পার্সন পরিবর্তনের নিয়ম সবাই এটা খেয়াল রাখবো যে কয়েকটা পার্সন পরিবর্তনের নিয়ম আছে। এই পার্সন পরিবর্তনের নিয়মটা আমাদের একটু খাতার মধ্যে ঝটপট লিখে ফেলতে হবে, বুঝতে পারছো? খাতার মধ্যে ঝটপট এই পার্সন পরিবর্তনের নিয়মটা সবাই লিখে ফেলো, ঠিক আছে? দেখো আমরা দুইটা ভাগে করি। যদি এক পাশে লিখি হচ্ছে আই অথবা উই, আই অথবা উই থাকলে কি হবে? তারপরে তোমরা লেখো মি অথবা আস, মি অথবা আস থাকলে কি হবে? সবাই হচ্ছে একটু দ্রুত লেখো। এবং মাই অথবা আওয়ার, মাই অথবা আওয়ার থাকলে কি হবে? এই পার্সন পরিবর্তনটা যারা পারো তারা একটু দ্রুত লেখো, যারা পারবে তারা পার্সন পরিবর্তনের নিয়মটা একটু দ্রুত লেখো যে আই অথবা উই, মি অথবা আস থাকলে কি হবে? আই এবং উই এটা পার্সন পরিবর্তন হয়ে কি হবে? একটু দ্রুত লেখো। মি অথবা আস থাকলে কি হবে এবং মাই অথবা আওয়ার থাকলে কি হবে? পার্সন যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের এটা কাজে আসবে। সবাই একটু দ্রুত লেখো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আজাদ লিখেছো আই, উই ইউ হবে, মি আস ইউ হবে, মাই আওয়ার ইউর হবে। আচ্ছা, পাখি মিল্টন রয় ইউ লিখেছো। আচ্ছা, তারপরে রাকিব আপনি ক্লাস করেন, আচ্ছা ভেরি গুড স্যার। আপনি কিন্তু আমার কমেন্টগুলো দেখতেছেন না, মায়ার বায়দন আমি খেয়াল করি নাই, দেখতেছি এখন, সমস্যা নাই, দেখবো প্রত্যেকেরই কমেন্ট দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আরাফাতুল লিখেছো ইউ ইউ, ভেরি গুড। তাসনিমিনা আল মুসলিমা ইউ লিখেছো, ভেরি গুড। আরিফা ইউ লিখেছো, আকিফা ইউ লিখেছো, ভেরি গুড। মমিদাস ইউ ইউ লিখেছো, অক্সিলারি ভার্ব, ভেরি গুড। তাহলে দেখো আমরা এখানে আই অথবা উই, মি অথবা আস, মাই অথবা আওয়ার এইগুলা আমরা পরিবর্তন করে অবশ্যই লিখে রাখবো। আমাদের এই পার্সন পরিবর্তন বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আই অথবা উই থাকলে হবে ইউ হবে, বুঝতে পারছো? আই অথবা উই থাকলে হবে ইউ, মি অথবা আস থাকলে হবে ইউ হবে, তাই না? মি অথবা আস থাকলে ইউ হবে। এরপরে তোমার মাই অথবা আওয়ার থাকলে হবে ইউর হবে, ইউর। এই পার্সন পরিবর্তনের নিয়মটা সবাই একদম ঠাড়া মুখস্থ রাখবো, একদম ঠাড়া মুখস্থ, বুঝতে পারছো? যারা ক্লাস করতেছো তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখো, সামনে আমাদের এটা কিন্তু কাজে আসবে, সামনে আমাদের এটা কাজে আসবে, ঠিক আছে? সবাই সবাই মুখস্থ করো। আই অথবা উই থাকলে ইউ হবে, আর মি অথবা আস থাকলে ইউ হবে, এবং মাই অথবা আওয়ার থাকলে ইউর হবে। এটা পার্সন পরিবর্তন হয়, একটা থাকলে আরেকটা হবে, বুঝতে পারছো? কোনো বাক্যের মধ্যে যদি দেখো আই অথবা উই আছে তখন ইউ বসাইতে হবে, কোনো বাক্যের মধ্যে মি অথবা আস থাকলে ইউ বসাইতে হবে, মাই অথবা আওয়ার থাকলে আমার ইউর বসাইতে হবে। এটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। তোমরা অবশ্যই এই পার্সন পরিবর্তন নিয়মটা মাথায় রাখবা, বুঝতে পারছো?
তাহলে তোমরা এটা ডান লিখে কমেন্ট করো। সবাই যদি লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে যে ডান লিখে কমেন্ট করো। সবাই লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে কমেন্ট করো। লেখা হয়ে গেলেই তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। এরপরে আমরা আরেকটা সূত্র শিখব। এটার পরে আরও একটা ছোট্ট একটা নোট তোমাদের এটা নোট খাতার মধ্যে লেখো সবাই। আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই এটা একটু নোট করার চেষ্টা করবা। ছোট্ট করে একটা নোট, সবাই এই নোটটুকু লেখো। নোট, সবাই এই নোটটুকু লেখো। এটা হচ্ছে স্পেশাল একটা নোট। এই কথাটা মাথায় রাখতে হবে, কোনো বাক্যে যদি তোমার ভার্ব, কোনো বাক্যে যদি সাহায্যকারী ভার্ব, কোনো বাক্যে যদি তোমার ধরো আমরা এটাকে বলতে পারি অক্সিলারি ভার্ব, এভাবে লেখো অক্সিলারি ভার্ব, অথবা সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব না থাকে তবে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড এগুলা বসবে। বুঝতে পারছো? টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড বসবে। তাহলে সবাই এটা মাথায় রাখবা যে কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বটা না থাকে, তাহলে আমাদের সূত্র আছিল যে আমাদের সূত্র হচ্ছে কি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট। তাহলে আমার অক্সিলারি ভার্বটাই নাই, কোনো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা টেন্স এবং পার্সন, আমরা টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী প্রথমে ডো, তারপরে ডাজ, তারপর ডিড, এই তিনটার যে কোনো একটা বসাবো। তাহলে সবাই হচ্ছে এই নোটটুকু সবাই লেখার চেষ্টা করো। নোটটা লেখার পরে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। সবাই দ্রুত এই নোটটুকু লেখো, লেখার পরে সবাই ডান লিখে কমেন্ট করো। ডো অথবা ডাজ অথবা ডিড, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডো অথবা ডাজ অথবা ডিড বসে। বুঝতে পারছো? ডো, ডাজ এবং ডিড এই টেন্স এবং পার্সন অনুযায়ী বলবে। তোমরা সবাই এটা একটু নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই নোটটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ডাব্লিউএস কোয়েশ্চন যখন আমরা করব তখন এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? সবাই কষ্ট করে একটু নোট করো, সবাই দ্রুত একটু কষ্ট করে নোট করো। আশা করি তোমাদের এটা অনেক কাজে আসবে। আচ্ছা, শম্পা রায় লিখেছে স্যার কোন টপিক্সের উপরে ক্লাস হচ্ছে? এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। ডাব্লিউএস কোয়েশ্চনের উপরে ক্লাস হচ্ছে। ডাব্লিউএস যুক্ত যে ওয়ার্ডগুলো আছে আমরা প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি সেটার উপরে আজকে ক্লাস হচ্ছে। আচ্ছা, হুসনাহুর তার বান্ধবীদেরকে মেনশন করেছে, ধন্যবাদ মেনশন করার জন্য, ধন্যবাদ সবাইকে মেনশন করার জন্য। ওকে, তাহলে আমি আশা করি যে তোমাদের এটা লেখা হয়ে গেছে। এবার আমার প্রশ্ন, কখন ডু, কখন ডিড, কখন ডাজ বসাবো? সবাই একটু বলো তো দেখি কমেন্টে যে কখন ডু, কখন ডাজ, ডিড বসাবো। যারা পারবো তারা একটু দ্রুত বলো, যারা জানো কখন আমরা ডু বসাবো, কখন আমরা ডিড, কখন আমরা ডাজ, এই তিনটার কখন কোন সময় বসাবো একটু দ্রুত কমেন্ট করে জানাও। যারা পারো তারা একটু কমেন্ট করো, কখন আমরা ডু, কখন আমরা ডাজ, কখন আমরা ডিড বসাবো। যারা পারো তারা একটু দ্রুত কমেন্ট করো। আরবি নামে দেখি স্যার কমেন্ট করে না। আরবি নামটা আসলে আরবি তো আমি পারি না, যার জন্য কমেন্ট করতে পারি না। মমি দাস, আচ্ছা মমি দাস সবার আগে উত্তর করেছে, ধন্যবাদ, ভেরি গুড। আচ্ছা, আশিক দেওয়ান,
সিজান মাহমুদ তার ফ্রেন্ডকে যুক্ত করেছে, ধন্যবাদ। ওকে, ট্যাক্সের স্যার অনেক লেট হয়ে গেছে আজকে। ওকে, থ্যাংকস স্যার, থ্যাংকস। আচ্ছা, ট্যাক্স মানে থ্যাংকস। আচ্ছা, হাবিবা রোজা ফাতেমা, ভেরি গুড। আবদুল্লাহ মাসুদ, প্রেজেন্ট টেন্স হলে ডো। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা কখন কোন জায়গাটা কি বসাবো। দেখো আমরা কখন, দেখো ডো হচ্ছে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় অথবা টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে ডো, আর ডিড হচ্ছে ফার্স্ট টেন্স। ডিড হচ্ছে কি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। আর ভার্বের সাথে যদি তোমার এস অথবা ইএস থাকে, অর্থাৎ ভার্বের সাথে যদি তোমার ভার্বের সাথে এস বা ইএস থাকে, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তখন আমরা ডাজ বসাবো, বুঝতে পারছো? ডিড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে বি1 বি2, ভলিউম 1 ভলিউম 2, বুঝতে পারছো? এটা মনে রাখবা। তাহলে হচ্ছে ডো হচ্ছে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, ডিড হচ্ছে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে, এবং ডাজ হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা তখন ডাজ বসাবো। তাহলে তোমাদের এটা লেখা হয়ে গেলে তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো। এটা লেখা হয়ে গেলে তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো। সবার উত্তর সঠিক হয়েছে, যারা যারা উত্তর করতেছো সবার উত্তর সঠিক হয়েছে, সবাই বিষয়টা পারো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে আমরা মিলন উত্তর করেছো বি1 ডো, বি2 ডো, ডিড এস বাই এস ডাজ, ভেরি গুড। তাহলে এটা তোমাদের লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। আমরা হচ্ছে যে পরবর্তী একটা উদাহরণ যাচ্ছি। এবার আসি আমরা একটু বাংলায় কিছু বোঝার চেষ্টা করি, বাংলায়। এবার আমি একদম বাংলাতে বোঝাবো, তোমরা হচ্ছে বোঝার চেষ্টা করবা। রফিক স্যার ইংরেজি পড়ায়। রফিক স্যার ইংরেজি পড়ায়। এখন এটা হচ্ছে ধরো বিবৃতিমূলক বাক্য, এটা একটা বিবৃতিমূলক বাক্য। এখন আমি এই বাক্যটাকে আমি প্রশ্নবোধক বাক্য পরিণত করব। আমি যদি এই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করি তাহলে বাংলায় কীভাবে করব একটু বলো তো দেখি। রফিক স্যার ইংরেজি পড়ায়। এখন অথবা রফিক স্যার ইংরেজি শিক্ষক, অথবা আমরা যদি লিখি যে রফিক স্যার ইংরেজি শিক্ষক, তাহলে আমরা এখানে কি হবে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আমরা যদি বাংলায় এটা প্রশ্ন করি, রফিক স্যার ইংরেজি শিক্ষক, অথবা এখানে আমি যদি এখানে একটু অ্যাড করি রফিক স্যার একজন ইংরেজি শিক্ষক, তাহলে আমি যদি লিখি এভাবে, ধরো এটার প্রশ্ন ইংরেজিতে লিখি, ট্রান্সলেট করি, লিখব যে রফিক স্যার ইজ এ ইংলিশ টিচার। রফিক স্যার একজন ইংরেজি শিক্ষক। তো দেখো আমরা এই রফিক স্যার একজন ইংরেজি শিক্ষক, আমাদের সূত্র ছিল কি মনে আছে? সূত্রটা ছিল যে আমাদের প্রথমে হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে প্লাস আদার্স, এরপর প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো তো এখন করতে পারো কিনা তোমরা?
তাহলে রফিক স্যার ইংরেজি শিক্ষক, একজন ইংরেজি শিক্ষক। রফিক স্যার কিসের শিক্ষক, বা রফিক স্যার কি করে, অথবা কে ইংরেজি শিক্ষক। আমি এখানে দেখো হো দিয়ে প্রশ্ন করতে পারি। তারপরে হোয়াট ইজ রফিক স্যার, হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। এই বাক্যটা আমি হো দিয়ে করতে পারি এবং হোয়াট দিয়ে করতে পারি। হো ইজ ইংলিশ টিচার, হো ইজ ইংলিশ টিচার, উত্তর হবে রফিক স্যার ইজ এ ইংলিশ টিচার। তারপরে হোয়াট ইজ রফিক স্যার, হোয়াট ইজ রফিক স্যার, রফিক স্যার কি, রফিক স্যার ইজ এ ইংলিশ টিচার। তাহলে আমার দরকার হচ্ছে শুরুতে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। আমার এখানে হো নিয়ে আসতে পারো, অথবা আমি এখানে হোয়াটও দিতে পারো। এরপর আমার অক্সিলারি ভার্ব দরকার, দেখো এই যে একজন, এখানে আছে কি ইজ, এই যে ইজটা আমি নিয়ে আসবো। এরপরে আমার দেখো সাবজেক্ট, কে আছে, সাবজেক্ট হচ্ছে রফিক। এরপরে দেখো বাকি অংশ সব কিছু ঠিক আছে। তাহলে এই বাংলায় যদি তুমি বিষয়টাকে বুঝতে পারো, প্রথমে হচ্ছে তোমার বাংলায় বুঝতে হবে। শুরুতেই তুমি এটাকে যদি ইংরেজিতে বোঝার চেষ্টা করো তাহলে হবে না, শুরুতে হচ্ছে তুমি এটাকে বাংলায় বোঝার চেষ্টা করবা। তাহলে তুমি নিজে যদি একটু অনুধাবন করতে পারো তাহলে কিন্তু খুব সহজ, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। যদি জাস্ট এই সূত্রটা মাথায় রাখতে পারো, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, আদার্স। বুঝতে পারছো? তাহলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে এবার কিছু উদাহরণ প্র্যাকটিস করি। আমরা এবার হচ্ছে কিছু এক্সাম্পল, গুরুত্বপূর্ণ এক্সাম্পল প্র্যাকটিস করব। এই এক্সাম্পলগুলা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা চলে আসবে একটা একটা করে। দেখো 1, he lives in ঢাকা। সবাই এই উদাহরণটা একটু দেখি তো, করো তো দেখি। আমি একটা উদাহরণ দিব, একটা উদাহরণের সাথে রুলসটাও চলে আসবে এবং এটার ব্যাখ্যা সহ চলে আসবে। একটা উদাহরণ প্লাস একটা ব্যাখ্যা, এভাবে আমি তোমাদেরকে পড়াবো। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করো। সবাই লেখো, বলো সবাই দেখি, যারা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। হি লিভস ইন ঢাকা, সে হচ্ছে ঢাকায় বসবাস করে। এটার উত্তরটা কি হবে, সবাই হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। মাইমুনা মৌ লিখেছ হু লিভস ইন ঢাকা। মমি দাস লিখেছ হোয়ার ডাস হি লিভ, ভেরি গুড। তাহলে দেখো হোয়ার ডাস হি লিভ ইন। হুসনা লিখেছ হোয়ার হি লিভ ইন। আচ্ছা, কয়েকজনের উত্তর সঠিক হচ্ছে, আবার কয়েকজনের উত্তরটা ভুল হচ্ছে। একটু তোমরা সবাই কষ্ট করে মিলিয়ে নিবা, ঠিক আছে? উত্তরগুলা অনেকের সঠিক হচ্ছে, আবার অনেকেরই ভুল হচ্ছে। তোমরা একটু উত্তরগুলা একটু মিলিয়ে নিবা, ঠিক আছে, যাতে তোমাদের ভুল না হয়। দেখো এই বাক্যে আমার হচ্ছে এখানে দেখো এখানে কি নাই। আচ্ছা, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে? এই বাক্যে সাহায্যকারী ভার্ব কি এই বাক্যে আছে? দেখো তো এই বাক্যে সাহায্যকারী ভার্ব আছে বা নাই, তোমরা একটা যে কোনো একটা উত্তর দিবা। দেখো এটা তো উদাহরণ সবাই পারো, এই টপিকটা সবাই পারো, কিন্তু আমি যে যে পয়েন্টগুলো ধরতেছি যারা বোঝো না তারা একটু কমেন্ট করবো, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে এই বাক্যে সাহায্যকারী ভার্ব আছে বা নাই, অক্সিলারি ভার্ব আছে বা নাই, একটু কমেন্ট করো। আরাফাতুল সবার আগে উত্তর দিয়েছো, আরাফাতুলের জন্য একটা হাততালি। আরাফাতুল সবার আগে উত্তর দিয়েছো, এই জন্য তোমাকে একটা হাততালি, করতালি। দেখো এই বাক্যে আমাদের সাহায্যকারী ভার্ব নাই,
এই বাক্যে আমার সাহায্যকারী ভার্ব নাই, এই বাক্যে হচ্ছে যে আমাদের সাহায্যকারী ভার্ব নাই। তো দেখো আমরা মনে রাখবো, যদি তোমার এই ঢাকা একটা হচ্ছে জায়গার নাম, ঢাকা হচ্ছে একটা জায়গার নাম অথবা স্থানের নাম, জায়গা অথবা স্থান যদি উল্লেখ থাকে, জায়গা অথবা স্থান যদি উল্লেখ থাকে, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার দিয়ে প্রশ্ন করব। যদি তোমার স্থান অথবা জায়গার নাম উল্লেখ থাকে, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। যদি স্থান অথবা জায়গার নাম উল্লেখ থাকে, তখন আমরা অবশ্যই হোয়ার দিয়ে প্রশ্ন করব। এটা হচ্ছে একদম ভেরি সিম্পল কথা। তাহলে দেখো আমাদের এখানে ডাব্লিউযুক্ত ওয়ার্ড নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে আমি এখানে ডাব্লিউযুক্ত ওয়ার্ড হোয়ার নিয়ে আসলাম, এই যে হোয়ার দিয়ে দিলাম। তাহলে আমার এখানে দরকার ছিল হোয়ার। এরপর দেখো আমার এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে এখানে কি আছে? এস অথবা ইএস। এই ভার্বের সাথে এস বা ইএস আছে, যার জন্য আমার এখানে ডাজ দিতে হবে। এই যে আমি ডাজ দিলাম, বুঝতে পারছো? ভার্বের সাথে এস বা ইএস আছে, এই জন্য আমি ডাজ দিলাম। এরপর দেখো ওয়ার ডাস, এরপরে আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই যে সাবজেক্ট হোয়ার ডাস, হি দিলাম। এরপর দেখো লিভ আছে, এই যে লিভ লিখতে হবে, হোয়ার ডাস হি লিভ, এরপরে ইন, এবং এই যে ইন দিলাম বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। এই যে তোমার উত্তর। তাহলে আমাদের কাজ হচ্ছে, মনে রাখবা, শুরুতেই ডাব্লিউযুক্ত ওয়ার্ড নিয়ে আসতে হবে, এরপরে আমার অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে, যদি না থাকে তাহলে ডো ডাস ডিড বসাবো। এখন আমার যেহেতু এখানে ডো বসাইতে পারবো না, ডিডও বসাইতে পারবো না, ভার্বের সাথে আছে কি ইয়েস বা ইয়েস আছে, এই জন্য ডাজ, এরপরে বাকি অংশ সাবজেক্ট, এরপরে লিভ, এরপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বাকি অংশ। আর এখানে আমার নোট করার বিষয়, আমাদের নোট করার বিষয় হচ্ছে এটা যে যদি স্থান বা জায়গা উল্লেখ থাকে, তাহলে আমরা অবশ্যই হোয়ার দিয়ে প্রশ্ন করব। যদি তোমার স্থান জায়গার নাম উল্লেখ থাকে, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? 1 নম্বর উদাহরণ কি তোমরা ক্লিয়ার কিনা? এই একটা উদাহরণে অনেক কিছু আমি বুঝাইছি। দেখবা আমি যে উদাহরণগুলো পড়াবো, প্রত্যেকটা উদাহরণের রুলস সবগুলো চলে আসবে। তাহলে এটা কি তোমাদের ক্লিয়ার কিনা? সবাই হচ্ছে জানাও যে স্যার বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর উদাহরণ, আই ফিল হট টুডে। সবাই এই উদাহরণটা একটু করার চেষ্টা করো। আই ফিল হট টুডে, আই ফিল হট টুডে। আমি আজকে মানে গরম, একটু তাপ অনুভব করতেছি। টুডে মানে হচ্ছে আজকে, আই ফিল হট টুডে, আমি আজকে একটু তাপ অথবা গরম অনুভব করতেছি। সো তোমরা এটা কি হবে একটু জানো। আচ্ছা, আমরা রাকিব ক্লিয়ার, তারপরে দেখতে পাচ্ছি ফাতেমা ক্লিয়ার, ভেরি গুড। এমডি আকরামুল ক্লিয়ার, ইসরাত জাহান ক্লিয়ার, তুহিন ইসলাম ক্লিয়ার। আচ্ছা, লামিয়া সুলতানা সবার আগে উত্তর করে ফেলছে, ভেরি গুড। হোয়াট ডু ইউ ফিল, হোয়াট ডু ইউ ফিল, ভেরি গুড। লামিয়া সুলতানা সবার আগে উত্তর করেছে। আনিসা উত্তর করেছে হাউ ডু ইউ ফিল টুডে, হাউ ডু ইউ ফিল টুডে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাইমুনা উত্তর করেছে হাউ ডু ইউ ফিল টুডে। তাসমিনা উত্তর করেছে হাউ ডু ইউ ফিল। নুসরাত উত্তর করেছে হাউ ডু ইউ ফিল টুডে। শ্রেয়া হোয়েন ডিড ইউ হট। আচ্ছা, এটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখো এখানে আমাদের একটু বোঝার বিষয়, এই বাক্যে সবাই হচ্ছে একটু বলো, এই বাক্যের মধ্যে ভার্বকে, এই বাক্যে ভার্বকে, ভার্ব
এই বাক্যের ভার্বকে, এই বাক্যের ভার্বটাকে কে কে বলতে পারবা? একটু বলো তো, দ্রুত বলো। এই বাক্যটার মধ্যে ভার্ব কে আছে? এই বাক্যের মধ্যে ভার্ব কে, কে কে বলতে পারবা? একটু দ্রুত বলো। এই বাক্যের মধ্যে ভার্ব কে, একটু দ্রুত বলো। এই বাক্যের মধ্যে ভার্ব কে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। এই বাক্যের মধ্যে ভার্ব কে? এই বাক্যের ভার্বটা কি আগে ভাই এটা বলো। এই বাক্যের মধ্যে ভার্বটা কি? আচ্ছা, অনেকেই লিখতেছো হট। আচ্ছা, এই বাক্যের হট কি ভার্ব? এই বাক্যের ভার্বটা ছিল না? মমিদাস, মমিদাসের জন্য একটা জোরে সোরে হাততালি। মমিদাসের জন্য একটা হাততালি আমার পক্ষ থেকে, ক্ল্যাপ। ধরতে পারছো? দেখো, এই বাক্যের ভার্ব হচ্ছে ফিল। এই বাক্যের ভার্ব হচ্ছে ফিল। বুঝতে পারছো? ফিল হচ্ছে অনুভব করা। বুঝতে পারছো? অনুভব করা, করা মানেই তো ভার্ব, ক্রিয়া। করা মানেই ক্রিয়া। বুঝতে পারছো? এই করা মানেই হচ্ছে ক্রিয়া এবং এই ফিলটাই হচ্ছে ভার্ব। এবং এটা আছে প্রেজেন্ট টেন্সে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এই ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। এরপর দেখো, ফিল কেমন ফিল করতেছে? হট। কেমন? যদি কেমন দ্বারা প্রশ্ন করে, কেমন অথবা কিভাবে, যদি কেমন কিভাবে, অথবা যদি কোনো অনুভব বোঝায়, যদি কোনো কিছুর অনুভব বোঝায়, অনুভব বা অনুভূতি, এরকম কিছু বোঝায়, অনুভূতি। যদি তোমার কেমন অথবা কিভাবে অথবা অনুভূতি, অনুভব বোঝায়, তাহলে অবশ্যই আমরা এখানে আমার হাউ নিয়ে আসতে হবে। তাহলে আমার এই বাক্যে নিয়ে আসতে হবে কি? হাউ। এরপরে দেখো, এখানে অক্সিলারি ভার্ব তো নাই, যেহেতু এটা ফিল আছে কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমার এখানে হাউ ডু। তাহলে আমি এখানে হাউ ডু দিয়ে দিলাম। কি দিলাম? হাউ ডু। এরপর দেখো, সাবজেক্ট আছে কি? আই। এই যে আই আছে, এই আয়ের পরিবর্তে কি হবে? এই আয়ের পরিবর্তে কি হবে বলতো দেখি? পার্সন পরিবর্তন, আয়ের পরিবর্তন হবে ইউ হবে। হাউ ডু ইউ, হাউ ডু ইউ পরে হচ্ছে তোমার ফিল টুডে, ফিল টু ডে, প্রশ্নবোধক চিহ্ন। হাউ ডু ইউ ফিল টুডে তোমার হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলা বানাইতে হবে। তাহলে দেখো, এখানে আমরা এই বাক্যে দুইটা নিয়ম শিখলাম। দুইটা, একটা নিয়ম হচ্ছে এই ফিল হচ্ছিল তোমার ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? এই প্রেজেন্ট ফর্মে থাকলে ভার্বটা ফিলটা তাহলে হবে আমার ডো ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমরা ডো ব্যবহার করলাম। আর এই যে সাবজেক্ট আই ছিল, এই আয়ের পরিবর্তে ইউ হয়েছে। এই আয়ের পরিবর্তে আমার এখানে ইউ হয়েছে এবং বাকি অংশ সব ঠিক। এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হাউ ডু ইউ ফিল টুডে, হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন অনুভব করতেছো? হাউ ডু ইউ ফিল টুডে। তাহলে এই উদাহরণটা কি তোমাদের ক্লিয়ার? এই উদাহরণটা কি তোমাদের ক্লিয়ার? জানাও যে স্যার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। এই উদাহরণটা যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লিখে কমেন্ট করো দ্রুত।
এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার উদাহরণে। এবার হচ্ছে আমরা যাচ্ছি 3 নাম্বার উদাহরণে। সবাই হচ্ছে একটু খেয়াল করবা। 3 নাম্বার উদাহরণ, nobody believes liar। এই উদাহরণটা সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি এখানে অনেক কিছু প্রশ্ন আছে, আমার অনেক প্রশ্ন আছে এখানে আসবে। দেখো আমি এই উদাহরণটা কিভাবে করব। দেখো এখানে আছে nobody believes a liar। nobody believes a liar, কেহই মিথ্যাবাদীকে পছন্দ করে না, কেহই মিথ্যাবাদীকে পছন্দ করে না। এই বাক্যটা আমরা কিভাবে ফিল আপ করব। আমরা কিছু কমেন্ট পড়ি দেখি। এহসানুল হক লিখেছ হো বিলিভস এ লায়ার। তারপরে জান্নাত লিখেছ হো বিলিভস এ লায়ার। তারপরে সৃষ্টি দাস লিখেছ হো বিলিভস এ লায়ার। মনিকা লিখেছ হো বিলিভস এ লায়ার। জুই লিখেছ হো বিলিভস এ লায়ার। আনিসা লিখেছ হো বিলিভস এ লায়ার, ভেরি গুড। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদা লিখেছ হো বিলিভস এ লায়ার। তারপরে নুসরাত জাহান লিখেছ হো বিলিভস এ লায়ার, ভেরি গুড। আরাফাতুল লিখেছ হো বিলিভস এ লায়ার। তারপরে ইফতিজার রহমান ইতি লিখেছ হো বিলিভস এ লায়ার, ভেরি গুড। মিথ্যাবাদীকে পছন্দ করে না, এই বাক্যটা আমরা কিভাবে ফিল আপ করব। আমরা কিছু কমেন্ট পড়ি দেখি। এহসানুল হক লিখেছ হো বিলিভস এ লায়ার। তারপরে জান্নাত লিখেছ। ওকে, আমরা অনেক কমেন্ট দেখেছি, আলহামদুলিল্লাহ। দেখো দেখো এই বাক্যে সাবজেক্টকে বলতে পারবা? এই বাক্যের সাবজেক্টটাকে বলো তো দেখি। প্রশ্ন হচ্ছে আমার যে এই বাক্যে সাবজেক্টকে, এই যে বাক্যটা লেখা নোবডি বিলিভস এ লায়ার, এই বাক্যে সাবজেক্টটাকে, এই বাক্যের মধ্যে সাবজেক্টটাকে কে কে বলতে পারবা? একটু দ্রুত বলো তো দেখি। এই বাক্যের মধ্যে সাবজেক্টটাকে, সাবজেক্টকে একটু দ্রুত বলো। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে আছে? এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে? ভেরি গুড। লিমা সবার আগে উত্তর করেছ নোবডি, ভেরি গুড। লিমা সবার আগে উত্তর করেছ। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নোবডি। দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নোবডি। মনে রাখবা সাবজেক্ট হিসেবে যদি নোবডি থাকে, যদি তোমার নোবডি, বুঝতে পারছো, অথবা তোমার তাকে হচ্ছে যে নাম থাকে নোবডি, অথবা নাম থাকে, অথবা তাকে নেদার থাকে, নেদার, এই সমস্ত বাক্যে যদি তোমার সাবজেক্ট হিসেবে এই ওয়ার্ডগুলো থাকে, নোবডি থাকে, নাম থাকে, নেদার থাকে, তাহলে আমরা কী করবো বলো তো? আমাদের একটা রুলস আছে, একটা রুলস, আমরা সরাসরি হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন, আমরা এখানে আর কোনো কিছু দেখবো না। সরাসরি এই যে বাক্য সাবজেক্ট হিসেবে যদি তোমার এই নোবডি থাকে, নাম থাকে, নেদার থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ। তাহলে আমাদের এখানে হো নিয়ে আসতে হবে। তাহলে আমরা সূত্র অনুযায়ী হো দিলাম প্লাস বাকি অংশ, বাকি অংশ। তাহলে আমার হচ্ছে হো বিলিভস এ লায়ার। তাহলে আমি লিখবো হো বিলিভস এ লায়ার এবং প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট হিসেবে যদি তোমার নোবডি থাকে, নাম থাকে, নেদার থাকে, তাহলে হো প্লাস বাকি অংশ। নাবোধক বাক্যের ক্ষেত্রে আমরা হো প্লাস বাকি অংশ বসাবো। ক্লিয়ার? আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো আমরা 4 নম্বরে যাচ্ছি।
everybody wishes to be happy. Everybody wishes to be happy. সবাই এটার উত্তর করার চেষ্টা করো। সবাই এই বাক্যটা একটু উত্তর করার চেষ্টা করো। আমি এখানে একটা নোট দিব, এই নোটটা লিখবা, তাহলে হচ্ছে ক্লিয়ার। আজকে 4টা উদাহরণ দেখো। এখানে আছে কি, খেয়াল করে এই বাক্যে আছে এভরিবডি আছে, এরপর আছে কি উইশেস আছে, এরপর আছে টু বি হ্যাপি। প্রত্যেকেই মানে উইশ করলো, আশীর্বাদ করলো তুমি কি হোক, জীবনে সুখী হোক, উন্নতি করো বা সুখী হোক, প্রত্যেকে তোমাকে আশীর্বাদ করলো। তাহলে আমরা এখানে কি করব? আচ্ছা, হ্যালো মানসুরা, আমার কমেন্ট চায় না নাকি দেখে না? হ্যাঁ, তোমার কমেন্ট আসতেছে, আমি দেখতেছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে কি করলো? এমএস আফরোজা লিখেছো হো ডাজ নট, জান্নাত লিখেছো হো ডাজ নট, তাবিয়া লিখেছো হো ডাজ নট, জুমুর লিখেছো হো ডাজ নট, আচ্ছা রিমা দাস লিখেছো হো ডাজ নট, আরাফাতুল লিখেছো হো ডাজ নট উইশ টু হ্যাপি। ভেরি গুড, তোমরা সবাই তাহলে এই বিষয়টা ক্লিয়ার, তোমরা সবাই পারতেছো, জানো। তো দেখো এখানে আমার কি করণীয় দরকার, দেখো দেখো সাবজেক্ট হিসেবে যদি আমার কিছু ওয়ার্ড থাকে, সবাই হচ্ছে লিখো খাতার মধ্যে, যদি সাবজেক্ট হিসেবে এভরিওয়ান, এরপর হচ্ছে তোমার সামওয়ান, এভরিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এরপর তোমার যদি থাকে তোমার সামবডি, সামবডি অথবা এভরিবডি, এভরিবডি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী এভরিওয়ান, সামওয়ান এরকম যদি থাকে, তাহলে আমরা অবশ্যই হু প্লাস আমাদের স্ট্রাকচার, হু প্লাস অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, বুঝছো? অক্সিলারি ভার্ব প্লাস আমাদের একটা নট, প্লাস এই নটের পরে আমরা ভার্বের P1, ভার্বের B1, এরপরে হচ্ছে বাকি অংশ, বাকি অংশ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো আমাদের স্ট্রাকচার অনুযায়ী যদি তোমার এভরিবডি, বাক্যের শুরুতে এভরিবডি থাকে, আমরা কি বললাম এখানে একটু খেয়াল করো, সবাই সবাই হচ্ছে এখানে খেয়াল করো, বাক্যের শুরুতে তোমার এভরিওয়ান থাকে, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিবডি। তাহলে এই বাক্যগুলো যদি তোমার ওয়ার্ডগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে, তাহলে আমরা হু নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব দিব এবং একটা নট লাগাইব এবং ভার্বের B1 বসবে, ঠিক আছে? সাহায্যকারী ভার্বের আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্ব প্লাস একটা নট লাগাইতে হবে, অক্সিলারি ভার্ব প্লাস একটা নট এবং ভার্বের B1 এবং বাকি অংশ সব কিছু ঠিকঠাক। তাহলে দেখো এই বাক্যটা যদি আমরা ফিল আপ করি, তাহলে দেখো এখানে কি ছিল, আমার এভরিবডি ছিল, তাহলে এখানে কি ছিল এভরিবডি, তাহলে আমার এখানে নিয়ে আসতে হবে ও নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে দিলাম কি দিলাম, এখানে আমার দিতে হবে হো, এই যে দিলাম সূত্র অনুযায়ী হো দিলাম। এরপর দেখো আমার কি দরকার, একটা অক্সিলারি ভার্ব দরকার। তাহলে দেখো এখানে এই অক্সিলারি ভার্ব যেহেতু এখানে কি আছে, উইশেস দেওয়া আছে, অক্সিলারি ভার্ব কি আছে, উইশেস দেওয়া আছে। এইখানে ভার্বের সাথে কি আছে, এস বা ইএস যুক্ত কিন্তু এমনিতেই আছে, তাহলে আমার ডাজ নিয়ে আসতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে হো ডাজ। এরপর আমার একটা নট নিয়ে আসতে হবে, নট, তাহলে হো ডাজ নট, হো ডাজ নট উইশ টু বি হ্যাপি। এরপরে আমার উইশ দিতে হবে, এই যে উইশ, এখানে কিন্তু আর এস বা ইএস হবে না, এখানে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে উইশ, হো ডাজ নট উইশ টু বি হ্যাপি।
টু বি হ্যাপি এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে বাক্যটার একটা সূত্র এবং স্ট্রাকচার। তাহলে এই উদাহরণটা তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও, এই উদাহরণটা তোমরা বুঝেছো কিনা একটু জানাও কমেন্ট করে। যারা যারা বুঝেছো সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে স্যার হ্যাঁ বুঝেছি, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, তাহলে দেখো এবার হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দিকে যাচ্ছি। এই উদাহরণটা একটু আনকমন এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু আনকমন। এটা একটু অন্যরকম উদাহরণ এবং এই উদাহরণটা আসার মতো। হি ভিজিটস হিজ প্যারেন্টস। He visits his parents twice a month. সবাই এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করো, যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নটা। হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। তার পিতামাতাকে সে হচ্ছে ভ্রমণ করে, মানে তার পিতামাতাকে দেখতে যায় টুয়াইস এ মান্থ, মাসে একবার বা দুইবার, ঠিক আছে। টুয়াইস এ মান্থ মাসে একবার, এ মান্থ মানে একবার। দেখো ভিজিট টুয়াইস এ মান্থ একবার। তাহলে এই বাক্যের আমার একটা নোট আছে, তোমরা সবাই এই নোটটা লিখবা, এই নোটটা সবাই লেখার চেষ্টা করো। এই বাক্যে এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই লেখো। কোনো বাক্যে যদি ওয়ান্স মানে একবার, ওয়ান্স মানে হচ্ছে একবার। টুয়াইস মানে কত? টুয়াইস মানে কয়বার বলো তো দেখি? ওয়ান্স মানে হচ্ছে একবার, টুয়াইস মানে কয়বার, আর ওপেন মানে কয়বার? ওপেন। এরপরে হচ্ছে আমার ইউজুয়ালি, এরপরে তোমার সামটাইমস। এইগুলা কি সবাই বলো তো দেখি? দেখো টুয়াইস মানে হচ্ছে দুইবার, টুয়াইস মানে হচ্ছে দুইবার। ওপেন মানে হচ্ছে প্রায়ই, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। যদি কোনো একটা বাক্যের মধ্যে তোমরা কোনো একটা বাক্যের মধ্যে দেখো যে কোনো একটা বাক্যের মধ্যে যদি ওয়ান্স, টুয়াইস, এরপরে ওপেন মানে হচ্ছে প্রায়, ইউজুয়ালি হচ্ছে সাধারণত, এবং সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, এইগুলো থাকে কোনো একটা বাক্যের মধ্যে, এই ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাও। যদি তোমার এইগুলা থাকে, বুঝতে পারছো? যদি বাক্যের মধ্যে ওয়ান্স একবার, টুয়াইস মানে দুইবার, ওপেন মানে হচ্ছে প্রায়ই, ইউজুয়ালি হচ্ছে তোমার সাধারণত, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি তোমার থাকে, তাহলে মনে রাখবা আমরা সবসময় হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। আমরা সবসময় হাউ অফ এন দিয়ে প্রশ্ন করব।
যদি এইগুলো থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। এটা একদম ভেরি ক্লিয়ার, খুবই সিম্পল কথা, মনে রাখবা। হাউ অফেন দিয়ে হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, মানে মাসে 2 বার। টুয়াইস মানে হচ্ছে 2 বার, বুঝতে পারছো? একটা মাসের মধ্যে 2 বার সে যায়, এক মাসে কয়বার যায়? 2 বার যায়, সে 2 বার ভ্রমণ করে। তো দেখো হি ভিজিটস হিজ প্যারেন্ট, তার পিতামাতাকে দেখতে কয়বার যায়? টুয়াইস এ মান্থ, একটা মাসের মধ্যে 2 বার যায়। তাহলে আমার এখানে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হাউ অফেন দিয়ে, একদম ভেরি সিম্পল। তাহলে আমার এখানে হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এটা লিখছো কিনা? লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যদি লেখা হয় তাহলে ডান লিখে কমেন্ট করো। যদি লেখা হয়ে থাকে সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। যদি লেখা হয়ে থাকে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। জান্নাতুল ইবা লিখেছো ডান, আনিসা লিখেছো ডান, রিমিয়া দাস লিখেছো ডান, লামিয়া সুলতান লিখেছো ডান। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি তুহিন লিখেছো ডান, ফারিয়া জাহান ফারা লিখেছো ডান, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি জান্নাত লিখেছো ডান, ভেরি গুড। হুসনা লিখেছো ডান, ভেরি গুড। ফাহমিদা লিখেছো ডান, ভেরি গুড। তাহলে আমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার। ওকে, গুড গুড গুড। এখন আমাদের খেলা, আমরা এখন 2টা উদাহরণ দিব, বুঝতে পারছো? তাহলে আমরা এটার উদাহরণ 1 নম্বর, সরি আমরা হচ্ছে এটাকে নাম্বার না দিয়ে স্টার চিহ্ন দিই। হি ভিজিটস মাই হাউস টুয়াইস এ উইক। সবাই কি হবে? একটু কমেন্ট করে ফেলাও, দ্রুত করো। নিয়ম তো শিখাই দিছি, নিয়ম তো সবাই পারো। জাকাস, দেখো এখানে টুয়াইস এ উইক, সপ্তাহে কয়বার আসে? সে আমার বাড়িতে ভ্রমণ করতে আসে, সপ্তাহে হচ্ছে 2 বার, টুয়াইস। তাহলে এটা কি হবে? সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করো। 2 বার আসে। স্যার একটু আগে ক্লাস দিবেন, ঘুম চলে আসছে। এত ঘুম, আমি রাত 2টা-3টা বাজে ঘুমাইতে মাত্র বাজে রাতের 11টা। তোমরা যদি এখনই ঘুমাইয়ে পড়ো তাহলে পাস করাতে হবে না। সামনে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। প্রথম দিন ক্লাসে তোমাদেরকে অনেক বুঝাইছি যে এখন যে সময়টা আছে এই 3টা মাস তোমরা একটু কষ্ট করো, ইনশাল্লাহ এই 3টা মাস সময়ে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? অবশ্যই এই 3টা মাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ একটা সময়। দেখো এখানে আমার হি ভিজিটস মাই হাউস টুয়াইস এ মান্থ, তাহলে আমার এখানে কি নিয়ে আসতে হবে? হাউ অফেন নিয়ে আসতে হবে। তাহলে আমি হাউ অফেন দিয়ে প্রশ্ন করলাম, হাউ অফেন। তাহলে হাউ অফেন দিলাম। এখন দেখো এখানে আমার হচ্ছে যে এই যে ভিজিটস আছে, বারবার সাথে কি আছে? এস বা ইএস আছে, বারবার সাথে তোমার এস অথবা ইএস আছে। তাহলে হাউ অফেন ডাজ নিয়ে আসতে হবে। হাউ অফেন ডাজ, এরপরে সাবজেক্ট হি। হাউ অফেন ডাজ হি ভিজিট, ব্যবহার দিতে হবে ভিজিট। এই যে এখন দেখো খেলা হচ্ছে, এই যে মাই আছে, এই মায়ের পরিবর্তে হবে ইউর, এই মায়ের পরিবর্তে ইউর হবে। হাউ অফেন ডাজ হি ভিজিট ইউর হাউস, ইউর হাউস। এই যে হয়ে গেল, এবং আমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে কি বুঝেছো তোমরা সবাই? আজকের ক্লাসে আমরা 5টা নিয়ম পড়েছি, 5টা উদাহরণ প্র্যাকটিস করেছি। 5 রকমের উদাহরণ, 5 রকমের নিয়ম।
আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকারে আসছে। তাহলে আমি যে 5টা নিয়ম শিখাইলাম, এই 5টা নিয়ম, 5টা সূত্র তোমাদের কি মাথায় থাকবে, মনে থাকবে? অনলি 5টা নিয়ম তোমাদেরকে পড়াইছি। সো 5টা নিয়ম, 5টা উদাহরণ, কারো বুঝতে কোথাও কোনো প্রবলেম আছে কি না একটু জানাও। অনলি জাস্ট 5টা নিয়ম। ইজ ইট ক্লিয়ার? সূত্র, টেকনিক, উদাহরণ, এই যে আজকের ক্লাসটা করাইলাম, এটা তোমার সারা জীবনের সম্পদ। যারা অনার্স স্টুডেন্ট, যারা ডিগ্রি স্টুডেন্ট, তোমরা ভালো করে ক্লাসটা করবা ইনশাল্লাহ। আশা করি এই আজকের ক্লাসটা যারা করেছো তোমাদের আর কখনো মিস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমাদের আজকের ক্লাসের আয়োজন এখানেই শেষ। এখন যারা আমাদের ইমরান সাজেশন, আমাদের একটা গ্যারান্টি ব্যাচে ভর্তি হচ্ছে, যারা আমাদের ইমরান সাজেশন বই নিতে চাও, যারা আমাদের ইমরান সাজেশন বই নিতে চাও অথবা অনলাইনে পড়তে চাও, অনলাইনে পড়তে চাও, আমাদের সাথে তোমরা সবাই যোগাযোগ করো। আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারগুলো ভর্তি হওয়ার জন্য 01400496572। এটা হচ্ছে আমাদের ভর্তির নাম্বার। ভর্তির জন্য আরেকটা নাম্বার দিচ্ছি আমি, 01902147108। এটা হচ্ছে আমাদের সাজেশন নেওয়ার জন্য নাম্বার। যারা সাজেশন নিতে চাও তারা এগুলোর সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? যারা ভর্তি হবা, যারা সাজেশন নিবা, অনলি ভর্তির জন্য আমরা হচ্ছে যে আমাদের 1 তারিখ থেকে ক্লাস হবে। 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? এই 1 তারিখে প্যাকেজ হচ্ছে 1500 টাকা। আর যারা বইটা নিতে চাও, আমাদের বই রয়েছে, আমি একটু দেখাই। এই যে আমাদের বই, এটা হচ্ছে ইংরেজি বই উত্তর সহকারে, এটা মাত্র 250 টাকা। এবং বিএ বিএসএস এর বই রয়েছে, এটা হচ্ছে মাত্র 250 টাকা। যাদের বইগুলোর প্রয়োজন, যাদের সাজেশন প্রয়োজন, তারা হচ্ছে দ্রুত যোগাযোগ করো। আমাদের সাজেশনগুলো অনলাইনে তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। তো আজকে যারা ভর্তি হবা তারা সরাসরি আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, এই যে নাম্বারটা, যারা ভর্তি হতে চাও 01400496572, এই নাম্বারে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারো, ঠিক আছে? সো দেখা হবে ইনশাল্লাহ। জুই আক্তার রাইট মতো পারবে ক্লাস করান? হ্যাঁ, অবশ্যই ক্লাস করাবো রাইট মতো পারবে ইনশাল্লাহ। যারা বই নিতে চাও তারা অবশ্যই বই নিতে পারো। পোস্টারের জন্য ফরম্যাট দিলে ভালো হয়, অবশ্যই দিব ইনশাল্লাহ। তোমরা সবাই একটু সাথে দেখো, ক্লাসগুলো করো রেগুলার, নিয়মিত। ভর্তি হলে সবগুলো বই পাবা, ঠিক আছে? ভর্তি হলে সবগুলো বই পাবে, ঠিক আছে? আচ্ছা, দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা হয়ে গেল বুঝতে পারলো না। হ্যাঁ, এরকমই সময় এভাবেই চলে যায়। টাইম অ্যান্ড টাইট ফাইট ফর নান। বুঝতে পারছো? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করার, সময় তার নিজস্ব গতিতে চলে, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। সবাই 9:30 উপস্থিত থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।